ভোটের দিন একটা জিনিস আমরা দেখেছি কিছুদিন ধরে, প্রার্থীদের ঘিরে ধরে খালি তাদের উপর অভিযোগ করা হয় যাতে তারা বুথ অবধি যেতে না পারে। এটা নিয়ে আপনার কি? কাউন্টিং সেন্টারে বিজেপি নিজের ভোট কাউন্ট করতে পারবে? এটা সাধারণ মানুষের প্রশ্ন। 100% পারবে। যদি আপনারা হেরে যান, ভোট পরবর্তী হিংসা মোকাবিলা করা সম্ভব হবে? দলে দলে ওদের প্রশ্ন করতে শুরু করবে, আমার ঘর সংসার নষ্ট করেছো কেন, আমার ছেলের চাকরিটি হয়নি কেন, ঘুষ নিয়েছো কেন, উত্তরটা কি দেবে সেটা ওরা ভেবে দেখুক। আমরা কেন উত্তর দেবো? আমরা তো অন্যায় করিনি, ওরা অন্যায় করেছে, মানুষকে ফেস করবে ওরা, আমরা। ধরুন শুভেন্দু অধিকারী বাবু নন্দীগ্রামেও জিতলেন, ভবানীপুরেও জিতলেন, তাহলে ওনাকে একটা সিট ছাড়তে হবে। এইটা প্রচার হচ্ছে যে উনি একটা সিট ছেড়ে দিয়ে যেই দুটো সিটেরই মানুষের সাথে, মানে যেটা ছেড়ে দেবেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, উনি মির্জাফরের আর একটা স্টেজের উপরে উঠবেন। প্রতিকূলতা কেন? এই প্রতিকূলতা আমরা তৈরি করেছি নাকি? তো শাসক দল করেছে। তো কে বলেছিল সুপ্রিম কোর্টে যেতে? ফিল্মসি গ্রাউন্ডে সুপ্রিম কোর্টে কে যেতে বলেছিল? এতগুলো লোককে লাইনে দাঁড় করিয়েছে ওরাই করিয়েছে। বিহারে যেভাবে স্মুথলি কমপ্লিট হয়েছে, পশ্চিমবাংলাটা করতে দিল না কেন? একজন জার্নালিস্ট আপনাদের দলে জয়েন করেছে, উনি টিকিটও পেয়েছেন তারকেশ্বর থেকে। এখন একটা প্রবলেম কি হয়েছে, মমতা ব্যানার্জি ওনাকে দালাল বলেছিল, তারপর উনি টিকিটটা পেয়ে গেলেন। এখন রাস্তাঘাটে আমাদের যে পাচ্ছে দালাল বলে দিচ্ছে। না, উনি সত্যি দালালি করেছেন কেন আমি বলতে পারবো না। কেন দালালি কেন? মমতা ব্যানার্জি বলেছিলেন, উনি বলতেই পারেন। আমার বক্তব্য, যিনি আমার দলে জয়েন করে টিকিট পেয়েছেন তিনি কতদিন থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন আমিও জানি না, উনি কখনো আমাকে বলেননি, আপনিও জানেন না। ন্যাচারালি তিনি যোগাযোগ রাখতেই পারেন, তার তিনি বিজেপির সদস্য হতেই পারেন। একটা প্রাইভেট চ্যানেলে যখন একজন সাংবাদিক থাকে, আমি জানি না তার চাকরির শর্তের মধ্যে কী ছিল যে তিনি কোনো দল করতে পারবেন কি পারবেন না। তিনি সৎভাবেই ছেড়ে দিয়েছেন চাকরিটা, তার কারণ তিনি রাজনৈতিক দলে প্রকাশ্যে রাজনৈতিক দল করতে চান, তাই সৎভাবে ছেড়েছেন। দালাল কেন হতে যাবেন? তিনি সাহস করে এদের অনেক রকম প্রশ্ন করেছিলেন, সে উত্তর তো এরা দিতে পারেনি, গালিগালাজ করেছে ওকে এবং ওর চ্যানেলকে। ওকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালিতে। ফলে দালাল কেন বলে? যারা বলে তারা তাদের রুচির পরিচয় দেয়। আপনাদের দালাল বলে আপনারা পাল্টা উত্তর দিন যে কি দালালি করেছি ভাই দেখাও। আর তোমরা তো শুধু দালাল বললে দালালের অসম্মান করা হয়। তোমরা তো খুব নোংরা ধরনের দালাল, নোংরা জায়গায়ও অনেক দালাল থাকে, তোমরা তো তাদের চেয়েও খারাপ। ওদের পাল্টা দিন, দেখবেন আর আপনাদের বলতে আসবে না। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজ থেকে তৃণমূল মানে সামথিং বলেছে। আমি ওগুলো একটা করে বলছি আর আপনি আপনার মানেটা বলুন। তৃণমূল মানে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী একবার নেওয়ার পর দ্বিতীয়বার কেউ নেয় না। তৃণমূল মানে যুবসাথী। যুবসাথী মানে আমাদের কাছে যুবসাথী মানে যখন তারা কাজ পায়নি তাদের অন্তত কিছু হাতে আর্থিক সাহায্য দেওয়া, কিন্তু ভবিষ্যতে অন্তত 30-40 হাজার টাকা দামে যারা একটা চাকরি পায় সেই চেষ্টা করা। তাই তাদের শুধুমাত্র ভাতাজীবী করে রাখার কোনো ইচ্ছে আমাদের নেই। তৃণমূল মানে কন্যাশ্রী। কন্যাশ্রী অনেক রাজ্যে চলছে। কন্যাশ্রীর আগে আসামে অরুণোদয় যোজনা চলেছে, অনেক রাজ্যে কন্যাশ্রী চলছে, উন্নয়ন চলছে। এখানে কন্যাশ্রী চলছে, উন্নয়ন থমকে গেছে, এরা উন্নয়নে টাকা দিতে পারে না এবং কন্যাশ্রী নিয়েও প্রচুর গোলমেলে খবর পাওয়া যাচ্ছে। আগামী দিনে তদন্ত হবে এবং যারা এই শাসক দলের কন্যাশ্রীরও টাকা ঝেড়ে দিয়েছে তাদেরও বিচার হবে। তৃণমূল মানে চা বাগান। চা বাগানকে ওই চা সুন্দরী নাম করে চা বাগানের কিছু ক্ষতি করার চেষ্টা করেছিল, চা বাগানের জমি অন্য খাতে খরচ করানোর চেষ্টা করেছিল। মানুষ তাদের এই অন্যায়টা ধরে ফেলেছে, তাই চা বাগানের উন্নতি বিজেপি এলেই হবে, চা বাগানে চাই হবে। সেখানে কোনো রকম হোটেল, আবাসন বা অন্য কোনো কাজে চা বাগান লাগানো হবে না। তৃণমূল মানে কৃষক ভাণ্ডার। কৃষকদের কি উপকার করেছে সাম্প্রতিক আলু চাষির আত্মহত্যা পরিষ্কার বোঝা যায়। কৃষকদের কতটুকু উপকার করেছে তার আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে 1 নম্বর থেকে 5-এ নেমে এসছে। যে পশ্চিমবঙ্গ 1-এ ছিল এখন 5-এ। তাই ফসল উৎপাদন শেষ করে দিয়েছে এরা। না ফসলের ডাইভার্সিফিকেশান হয়েছে, না উন্নত ক্যাশ ক্রপ চাষ চালু হয়েছে। কৃষকের অবস্থা খারাপ। কৃষকের ছেলে এখন পরিযায়ী শ্রমিক হয়েছে, ধ্বংস করে দিয়েছে এরা। আপনাকে আর একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, এটা আপনি আপনার মতো করে বলুন, বিজেপি নেতা হিসেবে না শিক্ষক হিসাবে, ভাতা না চাকরি? অবশ্যই চাকরি। যতদিন না চাকরি পায় নিশ্চয়ই তাদের যারা যোগ্য তাদের ভাতার বন্দোবস্ত করা উচিত, কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি চাকরি। কারণ বলি,
1,500 টাকা ভাতা দৈনিক 50 টাকায় কি হয় মানুষের? সেই মানুষটা, সেই বেকার ছেলেটি যদি মাসে 40-50 হাজার টাকা দামে চাকরি পায়, তাহলে অর্থনীতিতে কিন্তু যুক্ত হবে অন্তত 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা। তাহলে প্রত্যেকটা মানুষ যদি অর্থনীতিতে 30 হাজার টাকা যোগ করে, তাহলে অর্থনীতির ভলিউম কত বাড়বে, সেখানে উৎপাদন কত বাড়বে, সেখানে প্রোডাকশান মানে সেখানে বাজারজাতকরণ কত বাড়বে, সেখানে মানুষের আয় কত বাড়বে, পরোক্ষ আয় কত বাড়বে, ভলিউম কত হবে অর্থনীতির। তাই 1,500 টাকা দেওয়া যেতে পারে যতক্ষণ না সেই মানুষটি চাকরি পায়। কিন্তু চাকরি পেতে গেলে শিল্পায়ন চাই, কৃষিতে উন্নতি চাই। সেই সব না করে খালি 1,500 টাকা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে নাকি? আমি মনে করি না। আমি অনেক অজ্ঞ, কিন্তু কিছু কিছু জিনিস আমি যবে থেকে ভোট নিয়ে গবেষণা করছি আমি দেখেছি। সেই জিনিসগুলো আপনারা কী করে এবার কমব্যাক্ট করবেন যদি আমাকে একটু বলেন। ভোটের দিন ছাপ্পা, ভোটের দিন ছাপ্পা হবে না, কারণ যাদের নামে ছাপ্পা হতো তাদের নাম আর ভোটার লিস্টে নেই। সাধারণ মানুষ রুখে দাঁড়াবে তাদের নামে, জীবন্ত মানুষ তাদের নামে ছাপ্পা করতে দেবে না। ওরা মৃত বা শিফটেড ভোটারদের নামে ছাপ্পা করতো, নতুন ভোটার তালিকায় তাদের নাম প্রায় নেই বললেই চলে। ভোটের দিন একটা জিনিস আমরা দেখেছি কিছুদিন ধরে, প্রার্থীদের ঘিরে ধরে খালি তাদের উপর অভিযোগ করা হয় যাতে তারা বুথ অবধি যেতে না পারে। এটা নিয়ে আপনার কি? না, পরিষ্কার কথা, প্রার্থীদের যদি ঘিরে ধরে গণপ্রতিরোধ হবে। গণপ্রতিরোধ, মানুষ প্রতিরোধ করবে, আটকাবে এবং কখনোই গুন্ডামি করতে দেবে না। প্রার্থীদের ঘিরে ধরা সেটা এক ধরনের গুন্ডামি, ভয়ঙ্কর রকমের গুন্ডামি। ওটা আটকাতেই হবে, আটকানো হবে। কাউন্টিং সেন্টারে বিজেপি নিজের ভোট কাউন্ট করতে পারবে? এটা সাধারণ মানুষের প্রশ্ন। 100% পারবে, 100%। দায়িত্বটা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন অবশ্যই এটা করে দেখাবে, এটা আমাদের বিশ্বাস এবং আশা। বিজেপি সব জায়গায় এজেন্ট দিতে পারবে? অবশ্যই পারবে। যদি আপনারা হেরে যান, ভোট পরবর্তী হিংসা মোকাবেলা করা সম্ভব হবে? যদির কথা নদীতে, আমরা জিতবই, কারণ তৃণমূল হেরে গেছে, তৃণমূল শেষ হয়ে গেছে, তার কবন্ধটা রয়েছে, তার একটা ফসিল রয়েছে, চলন্ত ফসিল। বরং তারা ভাবুক, ভোটের পরে যখন সাধারণ মানুষ দলে দলে ওদের প্রশ্ন করতে শুরু করবে, আমার ঘর সংসার নষ্ট করেছো কেন, আমার ছেলের চাকরিটি হয়নি কেন, ঘুষ নিয়েছো কেন, উত্তরটা কী দেবে সেটা ওরা ভেবে দেখুক। আমরা কেন উত্তর দেবো? আমরা তো অন্যায় করিনি, ওরা অন্যায় করেছে, মানুষকে ফেস করবে ওরা, আমরা নই। প্রতি বছর ভোটের সময় অনেক লোকের প্রাণ যায় ভোট হলেই বাংলায়। কিরমভাবে এটা আটকানো সম্ভব? শুধু সেন্ট্রাল বাহিনী দিয়ে হবে না। কত লোকের প্রাণ যেতে পারে এরকম কাউন্টিং করাটাই আমি মনে করি অত্যন্ত অন্যায়। মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, তার কটা মরবে সেই হিসেবে আমি কেন করতে যাব? আমি তো অমানবিক কোনো ব্যক্তি নই। তাই আমি আশা করব যে একজন মানুষের ওপর যেন মৃত্যু না হয়। 1, 2, ঘরের পাশে একটি রাজ্য আছে বিহার। একসময় নির্বাচন মানেই 70, 80, 100, 150 মানুষ মারা যেত, ভোট লুট হতো, বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষ ঢুকতে পারতো না, মারধর করে তাড়িয়ে দেওয়া হতো। আজ বিহারে ভোট হয়। আমি নিজে এবারে ভোটের সময় বিহারে গিয়েছিলাম, ভোটের আগেই গিয়েছিলাম। ওরা বললাম তো পাশাপাশি বসে গল্প করি, চা খাই, পরস্পরকে খাবার সাপ্লাই করি, কোনো গোলমাল নেই। এটা সিপিএম চালু করেছিল নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, সন্ত্রাস। তৃণমূল হচ্ছে ওদের যোগ্য উত্তরসূরি, মেধাবী ছাত্রছাত্রী। আর আগামীতে আমরা ক্ষমতায় এসে এগুলোকে বন্ধ করবই। আর একটা জিনিস, তৃণমূলের অন্তর থেকে আমার কাছে খবর আছে, আপনি প্রমাণ দিতে চাইলে আমি দিতে পারবো না, এই জিনিসটা প্রচার হচ্ছে। ধরুন শুভেন্দু অধিকারী বাবু নন্দীগ্রামেও জিতলেন, ভবানীপুরেও জিতলেন, তাহলে ওনাকে একটা সিট ছাড়তে হবে। এইটা প্রচার হচ্ছে যে উনি একটা সিট ছেড়ে দিয়ে যেই দুটো সিটেরই মানুষের সাথে, মানে যেটা ছেড়ে দেবেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন, উনি মির্জাফরের আর একটা স্টেজের উপরে উঠবেন। মিথ্যে কথা বলা হচ্ছে। তার কারণ হচ্ছে গতবারে ভবানীপুরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারলেন, হেরেও চিফ মিনিস্টার হলেন, কিন্তু 6 মাসের মধ্যে হয়ে গেল। কম্পার্টমেন্টাল হয়েছিল, এক চান্সে পাস করতে পারেননি তো, মাধ্যমিকে কম্পার্টমেন্টাল হলো, উনিও কম্পার্টমেন্টাল পেয়েছিলেন। তারপরে নির্বাচন হলো, ভবানীপুরে জিতলেন। আমার প্রশ্ন, ভবানীপুরে যে লোকটি পদত্যাগ করলো তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে বেইমানি হয়? বলুন, তার সঙ্গে বেইমানি হয়নি। তিনি তো নিজের ইচ্ছায় ছেড়ে দিলেন, এবছর আবার বালিগঞ্জ পেলেন। আমরা সবাই জানি কেন উনি ছেড়েছিলেন, কি হয়েছিল। সেখানকার মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করেছিল, অন্য কাউকে তো করেনি। তার সেখানেও তো বেইমানি হয়েছে। আর এগুলো বেআইনি কি আছে? আর একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একবার দুটো আসনে দাঁড়িয়েছিলেন, একটা ছেড়ে একটা রেখেছিলেন। আজ বহুদিন 1952, 51, 52 থেকেই এই ঘটনা ঘটে আসছে। তো বেইমানির কি আছে?
যিনি থার্ড, ভারতীয় জনতা পার্টি দুটো জায়গাতেই জিতবে। একটি জায়গা ছাড়তে হবে, একটি জায়গা উনি ছাড়বেন, সেখানে বিজেপি একজন যোগ্য প্রার্থী দাঁড় করাবে, তিনিই জিতবেন, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আমি জানি আপনি ডেটা নিয়ে নাড়াচাড়া করতে খুব ভালোবাসেন, কিছু কিছু সিটসের কথা বলছি, আপনি যদি ডেটা দিয়ে বুঝিয়ে দেন। ভবানীপুর শুভেন্দু অধিকারী জিতবেন, জিতবেন? বিপুল, অবশ্যই বিপুল আচ্ছা। ভোটে। নোয়াপাড়া অর্জুন সিং জিতবেন বিপুল ভোটে। ফিরদৌসি বেগমের সিট সোনারপুর উত্তর। দেবাশিস ধর, আজকে তার নাম গতকাল ঘোষিত হয়েছে, তাই তো, সোনারপুর উত্তর। সাধারণ মানুষ মনে রাখবে দেবাশিস ধরকে কি অন্যায়ভাবে শীতলকুচির ঘটনা প্রেক্ষাপটে তাকে বলির পাঁঠা করা হয়েছিল। তাই দেবাশিস ধর ওখানে অত্যন্ত জনপ্রিয়। আমি তিন দিন আগে গিয়েছিলাম ওখানে, আমাকে একটি রামনবমীর পুজো উদ্বোধন করতে ডেকেছিল, আমি গিয়েছিলাম। মানুষ কিন্তু টকবক করে ফুঁসছে দেবাশিস ধরকে পেয়ে, ওরা ভীষণ উজ্জীবিত। দেবাশিস ধরই জিতবে, বেহালা পশ্চিম বিজেপি জিতবে। লাস্ট সিট নন্দীগ্রাম। গতবারে 1975 বোধে লোডশেডিং এর একটা ব্যাপারও আছে। ও লোডশেডিং কিচ্ছু হয়নি, মিথ্যা কথা বলা হয়েছে। ওরকম লোডশেডিং বহু জায়গায় হয়েছে। এবার আমি বলে দিচ্ছি মিনিমাম 25,000 মিলিয়ে নেবে। এলপিজি নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা অনেক রকম প্রচার করছেন। হয়তো এই সময়টা কোভিডের মতো প্রধানমন্ত্রী বলেছেন তাদের সবাইকে একসাথে কাজ করতে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। না, আমার কথা পরিষ্কার। এলপিজি প্রাথমিক যে একটা সংকটের সম্ভাবনা দেখা দিয়েছিল, কেন্দ্র ওটাকে নিয়ন্ত্রণ করেছে। সংকটের কারণ তৃতীয় উপসাগরীয় যুদ্ধ, একটা ভয়ঙ্কর অবস্থা উপসাগরীয় অঞ্চলে। কিন্তু এটাও ওদের মনে রাখতে হবে, হরমুজ প্রণালীতে কোনো দেশে জাহাজকে যেতে দিচ্ছে না ইরান, কিন্তু ভারত তার অনেকগুলো জাহাজকে বার করে আনতে পেরেছে। ফলে এলপিজির সংকট আস্তে আস্তে মিটে যাবে, সময়ের অপেক্ষা, যাতে সংকট বেশি না হয়। কিছু লোক এই সুযোগে ফায়দা তোলে, হোর্ডিং করে টাকা তোলার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় সরকার অতি দ্রুত এসমা জারি করেছে, হোর্ডিং বন্ধ করেছে। ফলে আগামীতে খুব শিগগিরই মিটে যাবে। পেট্রোলের দাম কমানো হয়েছে, এর চেয়ে বড় সুবিধে আর কী হতে পারে? ভারতে তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। সরকার যথেষ্ট পরিমাণে সঠিক পরিচালনার মাধ্যমে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও বিজেপি কি এবছর বাংলায় আসতে চলেছে 294-এর মধ্যে? 294-এর মধ্যে 149 পাচ্ছে। প্রতিকূলতা কেন? এই প্রতিকূলতা আমরা তৈরি করেছি নাকি? তো শাসক দল করেছে। তো কে বলেছিল সুপ্রিম কোর্টে যেতে? ফিল্মসি গ্রাউন্ডে সুপ্রিম কোর্টে কে যেতে বলেছিল? এতগুলো লোককে লাইনে দাঁড় করিয়েছে ওরাই করিয়েছে। বিহারে যেভাবে স্মুথলি কমপ্লিট হয়েছে, পশ্চিমবাংলাটা করতে দিল না কেন? বিহারে যখন শুরু হলো এসআইআর, সুপ্রিম কোর্টে প্রথম কে গিয়েছিল? দিল্লির কয়েকজন গিয়েছিল, তাদের কথা ছেড়ে দেন, তারা পেশাদার আন্দোলনজীবী। এই পশ্চিমবঙ্গের একজন শাসক দলের এমপি চলে গিয়েছিলেন কেন? মহুয়া দেবী। তবে কেন গিয়েছিলেন? কারণ একটাই, ভয় পেয়েছিলেন। ফলে এসআইআর হচ্ছে ভয় তো ওদের, কারণ এই ভোটগুলোকে জালিয়াতি করতো, চুরি করতো, দ্বৈত ব্যক্তির ভোট দিত। সেই গেছে, আতঙ্কে ওরা আছে, আমরা কেন থাকবো? সুতরাং ওরা আতঙ্কে, ওরা হারের ভয় পাচ্ছে, আর কিছু না। তাহলে কি গেরুয়া ঝড় আসছে? অবশ্যই এসে গেছে, আবার আসবে কি?